মোহাম্মদ ইউনুস দ্বিতীয়বারের জন্য নোবেল পেতে পারতেন। তার কারণ ন্যাকামিতে যদি নোবেল পুরস্কার থাকতো তাহলে এই ইউনুস মিয়াই তাহলে নোবেল পেতেন, ন্যাকামির নোবেল। সেনাপ্রধান এবং সেনার সঙ্গে যত সময় গড়াচ্ছে ইউনুস মিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে। ইউনুস তিনি পদত্যাগ পত্র দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, এত পরিষ্কার বলে দিয়েছেন সেনাপ্রধান বাংলাদেশের, না নির্বাচন হবে ডিসেম্বরে, ব্যাস তাতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হিম স্পর্শ পেলেন ইউনুস মিয়া। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি হচ্ছে এই মুহূর্তে অনেকে বলছেন নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে। এরা ক্ষমতায় থাকলে মলমূত্র ত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না। যতক্ষণ না ঘাট ধাক্কা দিয়ে একে বার করা হবে ততক্ষণ গদিতে বসে থাকবে। ঘরে বাইরে অসম্ভব চাপের মুখে পড়েছে ইউনুস মিয়া। মৃত্যু সে ভোগ করতে চায় বাংলাদেশকে। আরে যেতে হলে যা না, আটকাচ্ছে কে? মোহাম্মদ ইউনুস দ্বিতীয়বারের জন্য নোবেল পেতে পারতেন। তার কারণ ন্যাকামিতে যদি নোবেল পুরস্কার থাকতো তাহলে এই ইউনুস মিয়াই তাহলে নোবেল পেতেন, ন্যাকামির নোবেল। এই মুহূর্তে যদি গোটা পৃথিবীতে ন্যাকামির প্রতিযোগিতা হয় তাহলে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউনুস। কেন বলছি? তার কারণ তিনি পদত্যাগ পত্র দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। অনেকে বলছেন তিনি তার শেষ তুরুপের তাসটা এবার ফেললেন, অর্থাৎ পদত্যাগ দিলেন না কিন্তু একটা ভাবাবেগ, তীব্র ভাবাবেগ সঞ্চার করার চেষ্টা করলেন। আমি একটা কথা খুব পরিষ্কার বলি যে মোহাম্মদ ইউনুস তার গেম প্ল্যানটা কি করতে চাইছেন, কিভাবে তিনি এই মুহূর্তে মসনদে টিকে থাকার জন্য অসম্ভব মরিয়া হয়ে উঠেছেন। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী। দেখুন, তার নোবেল নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে। নোবেলের ইতিহাস যদি আপনারা দেখেন, বিভিন্ন সময় দেখা গিয়েছে বিভিন্ন সুপারিশে অনেকে নোবেল পেয়েছেন। এমনকি ফরাসি দেশে প্রথম যে কবি নোবেল পেয়েছিলেন, রাজ আনুকূল্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজকে ফরাসি সাহিত্যের ইতিহাসে সেই ফরাসি কবির কোনো নাম ধাম নেই। তার কারণ মহাকালের বিচারে তিনি হারিয়ে গিয়েছেন। ঠিক সেরকম মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী। কারণ জানেন তো? কারণ বিল ক্লিন্টনের ফাউন্ডেশন, ওই ক্লিন্টন ফাউন্ডেশনের জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তার কারণ তিনি সেই ফাউন্ডেশনের একজন সেলসম্যান ছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, একটা সেলসম্যানের নোবেল পুরস্কার পাওয়ার দরকার কি? দরকার আছে, যদি সেটা ক্লিন্টন ফাউন্ডেশন হয়। তার কারণ তিনি পৃথিবীর বিভিন্ন শক্তির কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবেন, তাদের ঘরের দরজা খুলে ঢুকতে পারবেন একটা মাত্র কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অনেকে বলেন মোহাম্মদ ইউনুস যদি নোবেল পুরস্কার পান তাহলে সারদার সুদীপ্ত সেন কি অপরাধ করলেন? তার কারণ গ্রামীণ ব্যাংকে সহজ ঋণের, অর্থাৎ সহজ শর্তে ঋণ দেওয়ার বদলা যেভাবে তিনি নিতেন সাধারণ মানুষের কাছ থেকে, সেটা সবাই জানেন। ভুরি ভুরি অভিযোগ তার সম্পর্কে ছিল, আর সেই জন্যই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। আর বাংলাদেশ থেকে পালিয়ে তিনি একেবারে ডেমোক্রেটদের হাতে পায়ে ধরেছিলেন এবং বাংলাদেশের সরকারটাকে পতন ঘটিয়ে শেখ হাসিনা তিনি স্বৈরতান্ত্রিক তার কাজকর্ম তুলে ধরে তিনি তাকে দেশ ছাড়তে বাধ্য করলেন এবং তারপর নিজে বসে গেলেন মসনদে। এই ধরনের রাষ্ট্রপ্রধান যত পার্শ্ববর্তী বা প্রতিবেশী দেশে থাকবে তত অন্য দেশের সুবিধা হয়। কেন সুবিধা হয়? তার কারণ জনতার কাছে তো এর কোনো কৈফিয়ত দেওয়ার দায় নেই, কারণ নির্বাচিত নয়। আর সেই জন্যে এই রকম টলমল যদি একটা শাসক পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকে তাহলে আশেপাশের রাষ্ট্রের তো সুবিধা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন তিনি পদত্যাগপত্র নিয়ে এত ন্যাকামি করছেন? সোজা উত্তর, বাধ্য হচ্ছেন। তাই তিনি
তার তুরুপের শেষ তাসটা ফেলেছেন। আপনারা জানেন, বাংলাদেশের যদি ইতিহাস দেখেন, এরা ক্ষমতায় থাকলে মলমূত্র ত্যাগ করবে কিন্তু পদত্যাগ করবে না। তার কারণ এই রকম নজির নেই। তাহলে হঠাৎ কেন এত মহানুভব হয়ে উঠলেন ইউনূস মিয়া? কেন তিনি পদত্যাগ করতে চাইছেন? মনে রাখবেন, করতে চাইছেন, করেননি। সাধারণ ক্ষেত্রে যতক্ষণ না ঘাট ধাক্কা দিয়ে একে বার করা হবে ততক্ষণ গদিতে বসে থাকবে। কেন গদিতে বসে থাকবে? তার কারণ গোটা বাংলাদেশকে তার বিক্রি করতে হবে। আমি এই প্রসঙ্গে পরে আসব, কিন্তু আজকে আমরা আলোচনা করব তার পদত্যাগ নিয়ে জল্পনা কল্পনা। আসলে একমাত্র মোহাম্মদ ইউনূস নয়, পদত্যাগ করতে চাইছেন এবং পদত্যাগ করে ফেলেছেন এমনও কিন্তু সচিব পর্যায় এবং উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছে। তার কারণ ঘরে বাইরে অসম্ভব চাপের মুখে পড়েছে ইউনূস মিয়া। যে যে দেশে গেছে, 9টি সফরে যে দেশে গেছে, সেই দেশের সঙ্গে হয় বাণিজ্য খারাপ হয়েছে, নয়তো ভিসা আরও করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশিদের ভিসা আরও করা হয়েছে, এবং বাংলাদেশের অভ্যন্তরের অর্থনীতি একেবারে তলানিতে এসে পৌঁছেছে। পারবে কি করে? একটা চিট ফান্ড চালায় যে সে কি দেশের অর্থনীতি চালাতে পারবে? মনে হয় কখনো সে চালাতে পারবে? আর এই জন্যে মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগপত্র দিয়েছেন তুরুপের তাসের মতো, যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে। এবার চলে আসি একেবারে বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক প্রথম আলোর রিপোর্টিংয়ে। অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। কে বলছে? নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামকে এনসিপি পার্টির মুখ্য আহ্বায়ক, অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি। এই নাহিদ ইসলাম ছাত্র অর্থাৎ কোটা বিরোধী বৈষম্য আন্দোলনের নেতা, এবং এই বিষয়ে কোনো সংশয় থাকার কোনো দরকার নেই। আসলে নাহিদ ইসলাম আর কেউ নয়, এ হচ্ছে পাতি বাংলায় বললে মোহাম্মদ ইউনূসের বা ইউনূস মিয়ার চেলুয়া বা চেলা। সে বলছে প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। এত হতাশা কেন, ক্ষুব্ধ কেন? তার কারণটা হচ্ছে সে সিংহাসনে আরও কিছুদিন বসতে চায়। আরও পরিষ্কারভাবে বলতে গেলে ইংরেজিতে যাকে বলে এমেরিটাস, অর্থাৎ আমৃত্যু, সে ভোগ করতে চায় বাংলাদেশকে। আর সেই জন্যেই পদত্যাগের বিষয় উত্থাপন করেছে। এটা কীরকম বলুন তো? আমি পদত্যাগ করব, সবাই এসে বলবে না করো না। ঠিক একই ঘটনা বাংলাদেশের ঢাকার যমুনায় তার বাসভবনে গোটা রাত ধরে হয়েছে। তিনি বসে আছেন, সব চেলা চামুন্ডা চলে এসেছে, বলছে না এত ভালো কাজ করছেন, আপনি যাবেন না। মাঝে মাঝেই তিনি ভেঙে পড়ছেন, বলছে না আমি যাব। আবার শোয়ার ঘরে চলে যাচ্ছেন, আবার 20 মিনিট থেকে আধ ঘন্টা বাদে চলে আসছেন, আবার এসে বসছেন। সবাই বলছেন না আপনি পদত্যাগ করবেন না। আশেপাশে যে চেলুয়ারা বলছে তারা জানে যে একবার মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে তাদেরও জনতার কাঠগোড়ায় দাঁড় করানো হবে, হিসেব চাওয়া হবে। এই 9 মাসের হিসেব চাওয়া হবে, কোথায় কোন খরচ হয়েছে, কোথায় কি করেছ। আমি এই প্রসঙ্গেও আসব। উপদেষ্টা পরিষদের ওই আলোচনায় উপস্থিত থাকা সূত্রগুলো আরও জানায়, এক পর্যায়ে প্রধান উপদেষ্টা তাদের বলে তারা যেন আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করে, কারণ তিনি চলে যেতে চান। আরে যেতে হলে যা না, আটকাচ্ছে কে? বর্তমানে যে পরিস্থিতি আছে তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তার মানে তো তিনি গোড়াতেই গলদ, মানে তিনি বা তার নিয়োগ তার মানে গোড়াতেই গলদ ছিল। অবাধ আর নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা কেন তার নেই? তাকে কে বলেছে 9 মাসে গোটা পৃথিবীতে সফর করে বেড়াতে সরকারি পয়সা? অবশ্য আমাদের কিছু এসে যায় না, বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের পয়সায়। আসলে তিনি নির্বাচন করানোর যে রোডম্যাপ তার করার কথা ছিল সেটা করেনি, ইচ্ছে করেই করেনি, কারণ ক্ষমতায় সে টিকে থাকতে চায়।
এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে পুলিশ প্রশাসন বিশেষ করে গত বছরের অগাস্ট থেকে কোথায়? সামলাচ্ছে তো সেনাবাহিনী, সেনাবাহিনী তো সামলাচ্ছে, হঠাৎ পুলিশ প্রশাসনের কথা উঠে এলো কেন? আসলে দুষ্টের ছলের অভাব হয় না, আর সেই জন্যই পুলিশ প্রশাসন। অন্যদিকে ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকে দায়ী করবে বলেও আলোচনায় উল্লেখ করেন তিনি। আসলে ভালো নির্বাচন সমস্ত কথার কথা। আসলে এখন নির্বাচন হলে তিনি আর সিংহাসনে বসতে পারবেন না। সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এখন তিনি কি চান জানেন? সমস্ত দল এসে বলুক, না আপনি থাকুন, সংবিধান পরিবর্তন করে আপনাকে রাষ্ট্রপতি করে দিচ্ছি, আগামী বছরগুলো আপনি রাষ্ট্রপতি থাকবেন, মৃত্যু রাষ্ট্রপতি থাকবেন, তাহলে উনি নির্বাচন করবেন। আসলে ক্ষমতায় টিকে থাকার অদম্য ইচ্ছে। আবার আরেক দল মানুষ বলছেন, না, রাষ্ট্রপতি হলেই শুধু হবে না, তার সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রপতিকে তাহলে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করতে হবে, তাহলেই তিনি রাষ্ট্রপতি হবে। এই সমস্ত হাজারো ইচ্ছে নিয়ে এখন ইউনূস মিয়া তার তুরুপের তাসটা চেলেছেন। দেখছেন, 9 মাস ভোগ করেছি, এবার শেষ তাসটা ফেলে দেখি, যদি এই শেষ তাসটা কাজে লেগে যায় তাহলে আছি, না হলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে আশ্রয় নেব। টাকা পয়সা তো কম নেই, কম তো টাকা পয়সা করেননি। সাধারণ খেটে খাওয়া মানুষ, গ্রামীণ ব্যাংকের যারা লোন নিয়েছিলেন তাদের নীলকর সাহেবদের মতো পিটিয়ে তো টাকা তুলে নিয়েছেন। হাজারো ব্যবসা রয়েছে গোটা পৃথিবী জুড়ে। এমনকি পরিবেশ সচেতনতা দেখাতে গিয়ে সোলার অর্থাৎ সৌরশক্তির বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করেও প্রচুর টাকা তিনি তার রয়েছে, সুতরাং সে ভয় তার নেই। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগেই বলেছি, এই নাহিদ ইসলাম, তার পরিচয় হচ্ছে তিনি 1 নম্বর চেলুয়া, মানে চেলুয়া নম্বর 1। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয় ভাবছেন। আসলে নাহিদকে দিয়ে একটু খেলে দিল, দেখছে, টোকা মেরে দেখছে। বুড়ো ভামত, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, সুতরাং চালাক, জোয়ান, শক্ত সামর্থ্য নাহিদ চেলুয়াটাকে পাঠিয়ে দিয়েছে, চেলুয়া নাম্বার 1কে। দেখ জনগণ কি বলে, ভাবাবেগ তৈরি করা যায় নাকি। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের শেষে দীর্ঘক্ষণ উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র প্রথম আলোককে বলে, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন খুব গুরুত্বপূর্ণ। সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন, এমন প্রশ্নও আলোচনায় আনেন। এবার এক এক করে আসছে। এই যে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, আসলে যত আন্দোলন হচ্ছে তত ভয় পাচ্ছে যে স্বৈরাচারী বলে এরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে, এবার তো আমাকে তাড়িয়ে দেবে, সুতরাং আন্দোলনটা বন্ধ করতে হবে। আন্দোলন করা মানেই সিঁদুরে মেঘ দেখছে। আবার অন্যদিকে আপনারা নিজেরাও জানেন যে ঐক্যমত্য না হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের, কিসের ঐক্যমত্য উনি চাইছেন তো একটা ঐক্যমত্য। রাজনৈতিক দল সবাই তো ঐক্যমত্য, তারা নির্বাচন চায়। অবশ্যই বাংলাদেশের মানুষ তারা নির্বাচিত করবে যাকে, তিনিই হবেন সেখানকার রাষ্ট্রপ্রধান, ব্যাস মিটে গেল। তারা তো সবাই একমত প্রকাশ করেছে নির্বাচন চাই, কিন্তু একমাত্র মোহাম্মদ ইউনূস এবং তার চেলুয়া বৃন্দ তারা চায় না নির্বাচন হোক। দ্বিতীয়, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা। তা অসহযোগিতা হবে না? অসহযোগিতা তো হবেই, তার কারণ
বাংলাদেশে মূলত যারা ইসলামে বিশ্বাস করেন তারাই সংখ্যাগরিষ্ঠ। রাখাইনে যদি তারা মুচলেখা দিয়ে দেন যে হিউম্যানিটেরিয়ান করিডর বা মানবিক করিডরের মধ্যে তাদের কাজ হয়ে দাঁড়ায় বাংলাদেশ সরকারে যে রাখাইন প্রদেশে শুয়োরের মাংস নিয়ে যাওয়া হবে, তাতে কি মনে হয় বাংলাদেশের মানুষ খুশি হবে? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাতে সায় দেবে? সুতরাং এই ধরনের কাজ আসলে মোহাম্মদ ইউনূসের কাজ হচ্ছে বাংলাদেশকে বেচে দিয়ে নিজের গদিটা ঠিক রাখা, আর সেই জন্যে হিউম্যানিটেরিয়ান করিডরের কথা দিয়ে ফেলেছেন। এখন যদি না করতে পারেন তাহলে যারা বিদেশের মালিক তারা তো চটথাপ্পড় মারবে, আর তাতেই ইউনূস মিয়া ভয় পেয়ে গিয়েছে। সংস্কারের বিষয়ে এখনও তেমন কিছু হলো না। আরে কিসের সংস্কার? সংস্কার তো একটাই, সেটা হচ্ছে নির্বাচন কি করে হবে তার রোডম্যাপ তৈরি করা। 9 মাস চলে গিয়েছে, বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের পয়সায় জমিদারি গেড়ে বসেছেন, অর্থাৎ একদম জমিদারি স্টাইলে এখন চলছে, সেখানে আসল কাজটাই করতে পারল না। তাহলে কিসের সংস্কার? নিজেকে কি রাজা রামমোহন রায় ভাবছে, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সমাজ সংস্কারের ভূমিকায় আসতে হবে? আসল কাজটাই তো করছে না। ধরুন জলের কাজ, মানে জলের কলের কাজ করার জন্য আপনি একজন প্লাম্বারকে নিয়ে এলেন, বললে ভাই আমার জলটা পড়ছে না, জলটা ঠিক করতে হবে, আমার বোধহয় কলটা খারাপ হয়ে গেছে। সে এসে বাড়ি রং করতে শুরু করলো, বিদ্যুতের কাজ করতে শুরু করলো, সে এসে আপনাকে জ্ঞান দিতে শুরু করলো যে আপনার বাড়ির সামনে বাগানটা ঠিক করতে হবে। আসল কাজটা কিন্তু হলো না। হ্যাঁ, আমি হেসে ফেললাম এই কারণে যে বাংলাদেশের মানুষ তারা কি এত বোকা বুঝতে পারছেন না যে আসল কাজটা না করে অন্যান্য কাজ করছে? জলের মিস্ত্রি শুরু করেছে বাগান, জলের মিস্ত্রি বাড়ি রং করছে, আসল কাজটা করছে না। তার কারণ আসল কাজটা করলে তাকে যে বিদায় নিতে হবে। এরপর চলে আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। দ্য ইকোনমিক্স টাইমস, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদপত্র, তারা লিখছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট চিফ মোহাম্মদ ইউনূস threatens to resign amid turmoil. Report. Yunus government in the past 2 days was exposed to several challenges, with a major one involving Bangladesh's presumably consolidated military forces, which played a crucial role during the last year's student-led uprising. Yunus has promised polls will be held by June 2026. কেন? তাকে বসানোই হয়েছিল নির্বাচন করার জন্য। তিনি কথা দিচ্ছেন না, তিনি বলছেন যে আমি চেষ্টা করব 26 জুনের মধ্যে নির্বাচন করাতে। কেন এখন নির্বাচন করাতে পারছে না? অবশ্যই সেনাপ্রধান, যিনি অত্যন্ত দায়িত্ববান, দেখুন ইনি ওই মৌলবী আসিম মুনিরের মতো নয়, পাকিস্তানের সেনাপ্রধানের মতো নয়। এই লোকটি পেশাদার লোক। আর্মি বা মিলিটারি কেন পুলিশ প্রশাসনের কাজ করবে? তিনি চাইছেন যে না, যে কাজটা আমাদের করার কথা সে কাজটা করব। তাদের কাজ একটাই, দেশকে অতন্ত্র প্রহরায় রাখা এবং দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করা। সুতরাং পুলিশ প্রশাসনের কাজ রাস্তায় নেমে কাজ করতে চাইছে না। সে বলছে যে অনতি বিলম্বে নির্বাচন চাই, বাংলাদেশে নির্বাচিত সরকার আসুক, বারাকে ফিরে যাক আমার সেনারা সেনাদের কাজ করুক, পুলিশ প্রশাসনের কাজ করুক, এবং রাজনীতি আমার কাপ অফ টি নয়, রাজনীতির লোকেরা রাজনীতি করুক। একদম পেশাদার লোক, তিনি জানেন বোঝেন, সেনাপ্রধান। তিনি তো তার ওপর থেকে টুপ করে এসে বসেননি, তিনি ধীরে 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 এই জায়গায় পৌঁছেছেন। আর সেখানেই ইউনূস মিয়ার গোসা হয়েছে। কেন নির্বাচন করতে বলছে সেনাপ্রধান? বলেছেন অনেক বেয়াদবি সহ্য করেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। তাতেই কান্নাকাটি ইউনূস সাহেবের। তার কারণ তার মিশন এখনো অনেক বাকি আছে। গোটা বাংলাদেশকে বিক্রি করতে হবে, রাখাইনে শুয়োরের মাংস পাঠাতে হবে, তাছাড়া আরও হাজারো কাজ আছে। সুতরাং সেই কাজগুলো তো হচ্ছে না, এবং তার যে বাসনা আমৃত্যু তিনি থেকে যাবেন সিংহাসনে, সেসব হচ্ছে না। But supporters of BNP
অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি হচ্ছে এই মুহূর্তে অনেকে বলছেন নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবেন। seen as the front runners in highly anticipated election that will be first since Hasina was overthrown, demanded fix a date. সবাই বলছে, বিএনপি বলছে, সবাই বলছে ফিক্স আ ডেট, এটা একটা তারিখ দাও। ইউনুস রিলেশনশিপ উইথ মিলিটারি হ্যাজ অলসো রিপোর্টেডলি ডিটোরিয়েটেড। অবশ্যই সেনাপ্রধান এবং সেনার সঙ্গে যত সময় গড়াচ্ছে ইউনুস মিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে। On Wednesday, it was reported that powerful Army Chief General Waqar-uz-Zaman said elections should be held by December. একদম পরিষ্কার বলে দিয়েছেন সেনাপ্রধান বাংলাদেশের, না নির্বাচন হবে ডিসেম্বরে। ব্যাস তাতেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হিম স্পর্শ পেলেন ইউনুস মিয়া। তাহলে আমার কি হবে? বাংলাদেশ ইজ পাসিং থ্রু আ ক্যাওটিক ফেজ। খুব গুরুত্বপূর্ণ সেনাপ্রধানের এই কথাটা, বাংলাদেশ ইজ পাসিং থ্রু আ ক্যাওটিক ফেজ। সত্যি তো তাই, ঘরে বাইরে চতুর্দিকে একেবারে ক্যাওয়াস। কে করেছে? কে তার রচয়িতা? তার নাম ইউনুস মিয়া। Waqar-uz-Zaman was quoted by newspaper as saying the situation is worsening by the day. যত দিন যাচ্ছে তত অবস্থা খারাপ হচ্ছে। The structure of the civil administration and law enforcement agencies has collapsed and failed to reconstitute. অর্থাৎ যত সময় যাচ্ছে পুলিশ প্রশাসন এইসব এজেন্সিগুলো পড়ে যাচ্ছে, তারা কোনো কাজ করতে পারছে না। গোটা সমাজ ব্যবস্থায় মানে ইটস আ কলাপস অফ আ সিভিলাইজেশন, একটা সভ্যতার পতন ঘটছে। একটা সভ্যতার পতন ঘটলে যে কোনো পেশাদার সেনাপ্রধান তার দেশের জন্য সে তো বলবেই। সেটা বলেছে বলেই ইউনুস মিয়ার গোসা হয়েছে এবং ইউনুস মিয়া ন্যাকামি শুরু করেছেন। ন্যাকামি মানে সাংঘাতিক ন্যাকামি শুরু হয়েছে। এরপর চলে আসি ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে। ইউনুস থ্রেটেন্স টু রিজাইন, ম্যাসিভ প্রটেস্ট লাইকলি টু রক ঢাকা ইয়েট এগেন। চেলুয়াদের ডেকে নিয়েছে, রাত্রেবেলায় যাচ্ছে, সব বসার ঘরে বসে আছে, মাঝে মাঝে চলে যাচ্ছে 20 মিনিট আধ ঘন্টা, চোখ বুঝে ইজি চেয়ারে বসে ভাবছে কি করি। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল, নাহিদকে বলল, নাহিদ আমার সমর্থনে একটা তাহলে ভাবাবেগ সঞ্চারিত করার মতো একটা মিছিল বার করো ঢাকায়, মিছিল বার করো বাংলাদেশে, লোকে জনতা আমায় চাইছে। বলবেই তো, অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়ে বসে আছে, জনতা তো নির্বাচিত করেনি। সুতরাং নাহিদ বলল, জো হুকুম, আমি করছি। নাহিদ বাচ্চা ছেলে, তাকে অনেক টুপি পরিয়েছে, বলেছে এই যে তোমার আশেপাশে যারা আছে তাদের থেকে তোমায় বেশি গুরুত্ব দেব। সুতরাং নাহিদ উঠে পড়ে লাগবে এবং সেই কাজটাই হবে। The massive protests are likely in Dhaka after the Friday prayers was indicated by posters in the Bangladesh capital. Supporters of the chief advisor invited people to join March for Yunus. হয়ে গেল, এটা দিয়েই এখন কাজ করে দেবে, মিডিয়ায় দেখবে মার্চ ফর ইউনুস। অর্থাৎ একটা ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে। এই ভাবাবেগ যদি তৈরি করতে না পারে ইউনুস মিয়া আর থাকতে পারবে না। Nahid Islam, one of the leaders of the last year's agitation and convener of the National Citizen Party NCP, floated by the students. আরে নাহিদকে তো উনিই পাঠিয়েছেন, নাহিদকে ডেকেছে, আমি আর কতদিন, এরপর দেশটা তোর হাতে দিয়ে যাব। তা কি করে পাবো? একটা পার্টি তৈরি কর, তুই পদত্যাগ দে উপদেষ্টার থেকে, যা পার্টি তৈরি কর, আমি এখন নির্বাচন হতে দেব না। নাহিদকে বুঝিয়েছে নির্বাচন হলে মুশকিল, তোরা আসতে পারবি না, বিএনপি চলে আসবে। তাহলে কি করব? জামাতে ইসলামী এরাও আসতে পারবে না, সুতরাং ওদের গিয়েও বোঝা যে তোরা দুই ভাই অর্থাৎ জামাতে ইসলামী এনসিপি তোরা নির্বাচন করতে দিবি না, কারণ নির্বাচন করলেই মহাবিপদ। নির্বাচন করলেই বিএনপি চলে আসবে, আর বিএনপি চলে এলেই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ হয়ে যাবে, তখন আমরা কেউ থাকতে পারবো না। নাহিদ বলছে তাহলে তুই একটা পার্টি তৈরি করে ফেল, আর আমি তো রয়েছি, আমার পর তোকে দেব, কোনো চিন্তা করিস না। ব্যাস,
নাহিদ তাতেই খুশি। নাহিদ বলছে ঠিক আছে, ঠিক আছে, আপনার মৃত্যুর পর আমি মূর্তি তৈরি করে দেবো ঢাকায়। বঙ্গবন্ধু যে যে জায়গাগুলো ভেঙেছি ওই সব জায়গায় সব আপনার মূর্তি থাকবে। ব্যাস, সলা পরামর্শ শেষ, নাহিদ নেমে পড়েছে মাঠে। এবার চলে আসি বাংলাদেশের প্রথম আলো, তার ইংলিশ ভার্সনে। সেখানে খুব পরিষ্কার লিখেছে, মাহফুজ আলম অ্যাপোলজিস ফর ডিভাইসিভ স্টেটমেন্টস। কেন? Information advisor Mahfuz Alam has apologized today for any of his past statements and use of words that were divisive. I sincerely apologize for any previous statements or choice of words that were divisive. If I am to remain in the government for even a single more day, মানে আরও একটা দিন যদি আমি থাকি, সবাই দিন গুনছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, বুঝে গেছে। I want to work with full respect and sensitivity toward all forces involved in the upspring, Mahfuz Alam wrote in a Facebook post around 5 PM. ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে। বাঘের পিঠে থাকবো কি থাকবো না, নাকি আগে থেকে নেমে পড়লে বাঘ আমায় দেখতে পাবে না, পেছন দিক দিয়ে পালিয়ে যাব, সব চেষ্টা শুরু হয়ে গেছে। একইভাবে আসিফ নজরুল আইন উপদেষ্টা পদে থাকা উচিত নয়। কে বলছে? সার্জিস। এ বেচারা নাহিদের সঙ্গে আবার পিছিয়ে পড়ছে। নাহিদ ভাই বলছে, কিন্তু ইউনুস মিয়া বলে দিয়েছে নাহিদকে, ভাই তুই হাট্টা খোট্টা জোয়ান আছিস, তোকেই আমি বাঁচলাম, তুই আমার প্রধান চেলা। বেচারা চোখে মুখে একটু নরম স্বভাবের অন্তত দেখায়, যদিও এরও অনেক কীর্তি আছে, সে কীর্তি এখন বলছি না। তো এ মোটামুটি সাইড লাইনে চলে যাচ্ছে ধীরে ধীরে। ফেসবুক সামাজিক মাধ্যমে কদর আছে, কিন্তু ক্ষমতার বৃত্তে আপাতত নেই, দুঃখে আছে। তাই সে কি বলছে? জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সরকারের আইন উপদেষ্টা হিসেবে অধ্যাপক আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং পদত্যাগ দাবি করেছেন। বৃহস্পতিবার 23 মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকাশ্য দিবালোকে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরল, অথচ 9 মাস পেরিয়ে গেলেও একটি খুনেরও বিচার সম্পন্ন হয়নি। এমন পরিস্থিতিতে আসিফ নজরুল এই দায় কি এড়িয়ে যেতে পারেন? তাহলে কি এখন তার পদত্যাগ করা অনুচিত? এবার আমি আপনাদের বলবো আসলে কি সার্জিস লিখতে চেয়েছে। এটা দেখছেন, এর চরিত্র নিয়ে, একে নিয়ে অনেক অনেক সমস্যা আছে। এই লোকটি, মৌলবাদী লোকটি, এই লোকটি একসময় কিন্তু আওয়ামী লীগের তাবেদার ছিল। যে যখন ক্ষমতায় এ ঢুকে পড়ে, এ আপনাদের মনে আছে যে যখন পহেলগামের ঘটনা ঘটলো তখন ফেসবুকে পোস্ট করে ফেলেছিল, এটা পাকিস্তানের চর একটা, চিনে রাখুন। এই পাকিস্তানের চরটা লিখে ফেলেছিল। তারপর এমন চাপ খেলো, বাংলাদেশেও তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, এমন চাপে পড়লো সে পোস্ট উইথড্র করলো। যাই হোক, আসলে এ কোনো বিষয়ই নয়, এ প্রতীক। আসলে এ হচ্ছে পাঞ্চিং ব্যাগ, হিট মি। এখন যে পাচ্ছে একে নাকে ঘুষি মারছে। কেন নাকে ঘুষি মারছে? তার কারণ এ একটা ওখানকার প্রতিষ্ঠিত চরিত্রহীন উপদেষ্টা, সবাই জানে, এবং যা মনে আসে তাই ফেসবুকে লিখে ফেলে, সামাজিক মাধ্যমে লিখে ফেলে। আসলে কিন্তু সার্জিস কি লিখতে চেয়েছে? সার্জিস লিখতে চেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকাশ্য দিবালোকে এতগুলো মানুষ খুন হলো, এত রক্ত ঝরলো, অথচ 9 মাস পেরিয়ে গেলেও একটি খুনেরও বিচার সম্পন্ন হয়নি। এমন পরিস্থিতিতে ইউনুস মিয়া কি এই দায় এড়িয়ে যেতে পারেন? তাহলে কি এখন তার পদত্যাগ চাওয়া অনুচিত? আসলে বলেছে ইউনুস মিয়াকে, বুঝতে পারছেন তো? পারছে না, বাচ্চা ছেলে, সুদর্শন চেহারা, প্রচুর ফেসবুকে মহিলা ফলোয়ার্স আছে, একে অনেকে হিংসে করে, আবার অনেকে বলেন এ হচ্ছে একটা মুখোশ পড়া শয়তান। কিন্তু আমি সার্জিসের ব্যাপারে যাচ্ছি না। কিন্তু সার্জিস যে কথাটা বলছে, বাংলাদেশের সেই সমস্ত ছাত্র যুব যারা আন্দোলনে নেমেছিল তাদের মনের কথা বলে ফেলেছে। আইন পরিকল্পনা অর্থ উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব। কে বলছে? এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি।
আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে আজ বুধবার অর্থাৎ 21শে মে তিনি হুঁশিয়ারি দেন। একের পর এক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হুঁশিয়ারি আসছে যে আইন, পরিকল্পনা, অর্থ উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব। কে লিখছে? দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অন্যতম নামী সংবাদপত্র। চলে যাই, আমরা জনগণের পক্ষে স্লোগান দিয়ে বাংলাদেশ প্রতিদিন তারা বেরোয় এবং তারাও অত্যন্ত প্রতিষ্ঠিত সংবাদপত্র। কি লিখছে? সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, খলিলুর রহমান। এটা তো জানেন, এটাকে চেনেন, এটা হচ্ছে একটা, আপনারা জানেন যে যখন সেনা প্রধান বাইরে ছিলেন, রুশে ছিলেন, একে নিয়ে এসছে। এ খুব দাদা দাদা বলে আর কি ইউনুস মিয়াকে। এমনি বাড়ি, লোকজন, আত্মীয় স্বজন, ইউএসএ সব, মার্কিন যুক্তরাষ্ট্র সব করা আছে। এ নিজেও নাগরিক নয়, এসে বসে পড়েছে। 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা নয়, একদম সাফ জানিয়ে দিয়েছে। সাধারণ মানুষ চায়, এটি কালের কণ্ঠ, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবাদপত্র। কি লিখছে? সাধারণ মানুষ চায় এই সরকার আরও 5 বছর থাকুক। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও 5 বছর থাকুক, এর ইচ্ছে আরও 5 বছর মসনদে থাকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরও 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। বৃহস্পতিবার 10 এপ্রিল দুপুরবেলায় সুনামগঞ্জ জেলায় শান্তিগঞ্জ থানার পরিদর্শনে এসে কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা আগের চেয়ে আরও উন্নতি হয়েছে। আমি জানি বাংলাদেশের মানুষ হাসছেন, এই কথাটা শুনে নিশ্চয়ই হাসছেন। এমন উন্নতি হয়েছে যে পুলিশ প্রশাসন সেখানে নেই, সেনাবাহিনীকে বারাক ছেড়ে, দেশের কাজ ছেড়ে নামতে হয়েছে রাস্তায়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কিছুদিন আগে আমাদের থানাগুলো নিজস্ব অনেক হাতিয়ার হারিয়েছে, এগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। বাহ, কি বড় কাজ করছে বাবু। আসল ব্যাপার মুখের কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথা বলতে পাচ্ছেন না, সে কথা বলেছেন। আরও 5 বছর সরকারে আমরা থাকব, আবার কোনো নির্বাচন করব না, এবং ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া হয়ে উঠবে স্বৈরাচারী শাসক এমেরিটাস, অর্থাৎ আমৃত্যু। কিন্তু যেভাবে চারিদিকে পদত্যাগপত্র, যেভাবে চারিদিকে ভাবাবেগ সঞ্চারিত করার চেষ্টা হচ্ছে, আদৌ কি বাংলাদেশের সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারবে? আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নির্ভর করছে। জয় হিন্দ।